Good morning to everyone. আমি শিবপ্রসাদ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর of Uluberia College. I hope all of you are very well. তো আজকে আমি আবার অনেকের অনুরোধে একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকের কাছে খুবই প্রাসঙ্গিক একটা লাইফ থ্রিয়েটিং ডিজিজ বা রোগ নিয়ে আজকে আলোচনা করব, যেটা এখনকার সোসাইটিতে প্রায় 40-60% ইন্ডিভিজুয়ালকে এই ডিজিজে ভুগতে দেখা যায়। তো সে ডিজিজটা কি? ভেরি কমন, ডায়াবেটিস মেলিটাস বা ব্লাড সুগার বা মধুমেহ, এরকম বিভিন্ন নামে আমরা এদেরকে জানি। তো রিয়েলি যারা এই ব্লাড সুগারে সাফার করে তাদের যে কি যন্ত্রণাদায়ক তারা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটায় সে পেশেন্টই বোঝে। কারণ তার যে কোনো খাদ্য ফুড টেক আপ করার সময় তার মধ্যে ওই প্যানিক অবস্থাটা সৃষ্টি হয় যে আবার যদি ব্লাড সুগার বেড়ে যায়, ফলে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো ওকেশানে তার ক্ষেত্রে সত্যি এটা খুব লাইভ রিস্কি ব্যাপার হয়ে যায়। তো আজকে সেই ব্যাপারটা আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগটা কি? যেটা কমন সবাই জানে যে রক্ত শর্করার পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস আমরা বলি। হ্যাঁ, ঠিকই। তো আমাদের আগে জানতে হবে রক্তের স্বাভাবিক শর্করার মাত্রা কত। একজন স্বাভাবিক ব্যক্তির রক্তে শর্করার মাত্রা হিসাবে আমরা 80-120 mg পার ডিএল বা প্রতি 100 ml রক্তে 80-120 mg বা মিলিগ্রাম শর্করা বা গ্লুকোজ এর উপস্থিতিকে আমরা জানি। তাহলে প্রতি 100 ml রক্তে 80-120 মিলিগ্রাম রক্তে গ্লুকোজের উপস্থিতি হচ্ছে স্বাভাবিক রক্ত শর্করার মাত্রা। এবার আমরা যে সমস্ত খাবার খাই, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3 ধরনের খাদ্যের মধ্যে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে বেসিক্যালি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, যেটাকে বলি ভাত, মুড়ি, বিস্কিট, মিষ্টি, আলু, এই জাতীয় খাদ্য হচ্ছে বেসিক্যালি খাওয়ার পরে আমাদের রক্তে এই শর্করা বা গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। তো এই যে রক্তে এই সমস্ত খাবার যেগুলো বললাম, যারা বেসিক্যালি রক্ত শর্করার জন্য দায়ী, তাদের রক্ত শর্করা বা গ্লুকোজের পরিমাণটা রক্তের স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করে একটা বিশেষ হরমোন, যাকে ইনসুলিন বলে চিনি বা জানি, ইনসুলিন। তো যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিস রোগে ভুগছে তাদেরকে একটা নির্দিষ্ট অন্তরে ইনসুলিন নিতে হয়। সেই ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা দেখা গেছে রক্তে আস্তে আস্তে এই সমস্ত খাবারের গ্রহণ করার পরে গ্লুকোজের মাত্রা যখন এই স্বাভাবিক, যেটা 80-120 mg বললাম, আস্তে আস্তে তার থেকে যখন বাড়তে থাকবে, এই ইনসুলিন নামক হরমোনটার ক্ষরণটা আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে যত আস্তে আস্তে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ তার নর্মাল বা স্বাভাবিকের থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, এদিকে ইনসুলিন নামক হরমোনটাও আস্তে আস্তে রক্তে বাড়তে থাকবে। কেন না, ইনসুলিন এই হরমোনটা রক্তে শর্করার মাত্রাটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যখন এই স্বাভাবিকের থেকে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যায়, তখনই আস্তে আস্তে ইনসুলিন ক্ষরণ হয়।
সেই ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা সবসময় অবজারভেশন করে রাখি, সবসময় লক্ষ্য নজর করে রাখছি যে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিক থেকে বাড়ছে কিনা। যখনই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ইনসুলিন ক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। এবার সেই যে ইনসুলিন হরমোনটা বললাম, এই ইনসুলিন হরমোন অ্যাকচুয়ালি কোথা থেকে খরিত হয়? তো আমরা যদি আমাদের শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর সাপেক্ষে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয় সেটা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইনসুলিনটা কোথা থেকে খরিত হয়। তো বোর্ডে দেখানো রয়েছে, জাস্ট খুব সিম্পল আমি প্রেজেন্ট করেছি যে আমরা খাবারগুলো খাচ্ছি কোথায়, মুখে খাচ্ছি, মাউথ ক্যাভিটিতে। সেই খাদ্য ভালো করে মুখের মধ্যে চিউইং বা চর্বণ করার পরে সেটা মণ্ড বা বোলাসে পরিণত হয়। সেই মণ্ডটা এবার আমাদের খাদ্য মুখগহ্বর থেকে সেই মণ্ড বা খাদ্যপিণ্ড খাদ্য নালীর মধ্য দিয়ে পাকস্থলীতে যায়। সেই পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত থাকে, পাকস্থলীর পরে একটা ক্ষুদ্রান্ত বলে একটা অংশ রয়েছে। সেই ক্ষুদ্রান্তের একটা প্রথম যে অংশ তাকে বলছি ডিওডিনাম। তাহলে পাকস্থলী এটা হচ্ছে একটা থলির মতো স্ট্রাকচার, তার সঙ্গে ক্ষুদ্রান্ত ওর পরে একটা বিশাল বড় আকৃতি অংশ রয়েছে, খুব সূক্ষ্ম নলের মতো একটা অংশ, তাকে বলছি ক্ষুদ্রান্ত। সেই ক্ষুদ্রান্তের প্রথম যে অংশটা ইউ আকৃতির মতো তাকে বলছি ডিওডিনাম। সেই ডিওডিনামের সঙ্গে একটা পাতার মতো অঙ্গ যুক্ত থাকে বা অর্গান যুক্ত থাকে, তাকে বলছে অগ্নাশয়। এইটা হচ্ছে অগ্নাশয়। আর তার অন্যদিকে থাকে লিভার বা যকৃৎ, যেখানে আমাদের সমস্ত খাদ্যের বিপাক ক্রিয়া চলতে থাকে, মেটাবলিজম হয়। সেই যকৃৎ তার সঙ্গে পিত্তাশয় যুক্ত থাকে। সেই পিত্তাশয় থেকে যে পিত্তনালী নির্গত হয় সেই পিত্তনালী আর এদিকে অগ্নাশয়, এই দুটো অঙ্গ কি হয়, এই পাকস্থলীর পরে যে ক্ষুদ্রান্ত অংশ রয়েছে, ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ তাকে হচ্ছে ডিওডিনাম, এই জায়গাটায় তারা মিলিত হয়। তো সুতরাং আমরা ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের সাপেক্ষে বেসিক্যালি আমরা এই অগ্নাশয় যে পাতার মতো অংশ যেটা ক্ষুদ্রান্তের ডিওডিনামের সঙ্গে যুক্ত আছে, যা পাকস্থলীর নিচে থাকে, সেই অগ্নাশয়ের গল্প আজকে পড়ব। তাহলে আমি বললাম যে রক্তে যদি গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বাড়তে থাকে তখন সেই সব কিছু অবজারভেশন লক্ষ্য নজর করে রাখে কে? ইনসুলিন হরমোন। সেই ইনসুলিন এই পাকস্থলীর নিচে যে পাতার মতো অংশ যাকে অগ্নাশয় বলছি, সেই অগ্নাশয় থেকে খরিত হয়। তাহলে যখনই আমরা এই শর্করাজাত খাদ্য গ্রহণ করার পরে রক্তে শর্করা মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখনই কি হবে, এই অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। তো এই ইনসুলিন অ্যাকচুয়ালি অগ্নাশয়ের কোথা থেকে খরিত হয়? আমরা যদি অগ্নাশয়কে ভালো করে প্রস্থচ্ছেদ করে দেখি, তাহলে অগ্নাশয়ের মধ্যে একটা বিশেষ গ্রন্থি রয়েছে। সেই গ্রন্থিটাকে বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এইটা হচ্ছে সেই গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা অগ্নাশয়ের মধ্যে রয়েছে একটা বিশেষ গ্রন্থি। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির মধ্যে 3 ধরনের সেল আছে, আলফা, বিটা অ্যান্ড ডেল্টা। তো সেই আলফা, বিটা, ডেল্টা যে সেল বললাম, তার মধ্যে বিটা সেলটাই হচ্ছে বা বিটা কোষ, সে কি করে, আমাদের ইনসুলিন হরমোন ক্ষরণ করে। কিন্তু সবসময় কিন্তু ইনসুলিন হরমোন ক্ষরণ হবে না। কখন ইনসুলিন হরমোন ক্ষরণ হবে? যখন আস্তে আস্তে রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রাটা 80 থেকে 120 mg, এটা হচ্ছে তার স্বাভাবিক মাত্রা, এর থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। যখনই আস্তে আস্তে এই শর্করা পরিমাণ বাড়তে থাকবে তখনই এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিনটা বেসিক্যালি খরিত হয়। এটা হচ্ছে একটা হরমোন যা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে। হয়েছে। এবার আমাদের প্রশ্ন হবে যে স্যার, যে ইনসুলিন কিভাবে রক্ত শর্করার মাত্রা স্বাভাবিক রাখে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে, বা ইনসুলিন যদি না ক্ষরণ হয় কী হবে? তাহলে বললাম যে ইনসুলিনের ক্ষরণ কখন দেখা যায়? যখন রক্ত শর্করা স্বাভাবিক পরিমাণের থেকে বাড়তে থাকবে।
তার মানে যদি ইনসুলিন না থাকে আস্তে আস্তে সবসময় বাড়তে থাকবে। তো ইনসুলিন তাহলে কি করে? রক্ত শর্করার পরিমাণ কমায়। কিভাবে কমায় শুনে নাও ভালো করে। না, ইনসুলিন হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজের কে কোষের মধ্যে প্রবিষ্ট করার জন্য ও গেট কিপার হিসাবে কাজ করে। যেমন আমরা বিভিন্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, আদালতে আমরা যেখানে যাই, তো বিশাল বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট বা এ ধরনের ভবন রয়েছে, সেই সমস্ত জায়গাতে কি থাকে? দারোয়ান থাকে। দারোয়ানের কাজ কি? না, ওই সমস্ত ইনস্টিটিউট বা যে কোনো ধরনের ভবনে প্রবেশ করার জন্য তারা গেট খুলে, এর ফলে আমরা ওই ভবনে ঢুকতে পারি, না হলে সমস্যা আছে, যাকে তাকে তো ঢুকানো যাবে না। ঠিক তেমনি আমরা যে খাবারগুলো খাচ্ছি তা থেকে যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে সেটা তো রক্তে পরপর বাড়ছে। এবার সেই গ্লুকোজকে এবার আমাদের কলা কোষে প্রবেশ করাতে হবে। কারণ না, আমাদের সারাদিন যে কাজকর্ম করে থাকি তার জন্য শক্তি দরকার, আর সেই শক্তি পাওয়ার জন্য আমাদের এই যে গ্লুকোজকে কলা কোষে প্রবেশ করাতে হয়। আর কলা কোষে প্রবেশ করাতে হলে এই গ্লুকোজের একটা গেট খুলতে হয়। তার মানে গ্লুকোজটা তো রক্তে থাকে, এবার সেখান থেকে আমাদের শরীরের যে কলা কোষ যে তৈরি হয়েছে, সেই কলা কোষে যদি গ্লুকোজকে না এন্ট্রি করায়, তাহলে তো আমরা আমাদের কাজ করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি তো পাবো না। কারণ গ্লুকোজ থেকেই বেসিক্যালি আমরা শক্তি পেয়ে থাকি, যেটা কলা কোষের মধ্যে ঢুকলে সেই গ্লুকোজ থেকে আমরা শক্তি হিসাবে এটিপি পেয়ে থাকি, এটিপি উৎপন্ন হয়। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে, তাহলে আমরা যদি রক্ত থেকে গ্লুকোজকে তুলে নিয়ে কোষের ভিতরে ঢুকাতে পারি, তাহলে রক্তের শর্করার পরিমাণ কমে যাবে। এটাই তো আমাদের মুখ্য বিষয়, কারণ কোষের মধ্যেই গ্লুকোজটা জারণ হয়, সেখান থেকে শক্তি পাওয়া যায়। এবার সেই গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকাতে গেলে গ্লুকোজের একটা দরজা খুলতে হয় বা গেট খুলতে হয়। সেই গেট দিয়ে গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকে, আর ইনসুলিন সেই গেট কিপার বা দারোয়ান হিসেবে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারছি, যদি ইনসুলিন যদি না ক্ষরণ হয় তাহলে কি হবে? গ্লুকোজটা সবসময় ব্লাডে আস্তে 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 আরও বাড়তে থাকবে। কেন? গ্লুকোজকে কলা কোষের মধ্যে ঢুকাতে সাহায্য করে ইনসুলিন। যখনই গ্লুকোজ লেভেল বাড়বে, ইনসুলিন নামক হরমোন ক্ষরণটা বাড়বে। এবার সেই ইনসুলিন হরমোনটা কি করে? এই কলা কোষে গ্লুকোজ প্রবেশের যে দরজা আছে সেই দরজা ওপেন করে দেয় বা দরজা খুলে দেয়, যার কারণে খুব সহজেই রক্ত থেকে গ্লুকোজগুলো কলা কোষের মধ্যে ঢুকে যাবে। তাহলে যদি ইনসুলিন না থাকে তাহলে কি হবে? গ্লুকোজ প্রবেশের দরজা বন্ধ থাকবে, এর কারণে গ্লুকোজ আর কলা কোষে প্রবিষ্ট হতে পারবে না, যার কারণে গ্লুকোজ আস্তে আস্তে রক্তে পরিমাণ বাড়তে থাকবে। হয়েছে? এইভাবে তাহলে রক্তে গ্লুকোজ বাড়ে। সুতরাং বুঝতে পেরেছি আমরা যে ইনসুলিন ইজ ভেরি ভাইটাল। সেই জন্য প্রায় দেখা যায় যে যারা ডায়াবেটিস পেশেন্টের ভোগে তারা ইনসুলিন সবসময় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইনজেকশন নিয়ে থাকে, এই কারণে। কারণ যে যাবতীয় খাবার খাচ্ছি তার ম্যাক্সিমাম আমরা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খাই, তো ফলে আস্তে আস্তে ব্লাড সুগার বাড়বে। ইনসুলিন যেহেতু না থাকলে তা সেই রক্তে শর্করা থেকে গ্লুকোজ বা রক্ত শর্করা সে আর কলা কোষে ঢুকতে পারবে না, ফলে বাড়তে থাকবে। এইবার আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে যদি ইনসুলিন না থাকে তাহলে আস্তে আস্তে যেহেতু বেড়ে যাচ্ছে, সেই গ্লুকোজটা কোথায় যাবে? এবার গ্লুকোজটা কোথায় যাবে? মূত্র দিয়ে নির্গত হবে। তো দেখা গেছে রক্তে গ্লুকোজের যে স্বাভাবিক পরিমাণ বললাম 80 থেকে 120 mg, যখন ইনসুলিন ক্ষরণ হচ্ছে না তখন যেহেতু কলা কোষে আর গ্লুকোজ ঢুকতে পারছে না, গ্লুকোজ আস্তে আস্তে বাড়তে 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 180 বা 200 মিলিগ্রাম প্রতি
100 ml রক্তে যদি গ্লুকোজের উপস্থিতি হয়ে যায়, তাহলে দেখা গেছে এই গ্লুকোজটা আমাদের মূত্রের মধ্যে উপস্থিত হবে, অর্থাৎ মূত্র থেকে দেহের বাইরে নির্গত হবে। তো এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কি না, স্বাভাবিক অবস্থায় মূত্রে আমাদের গ্লুকোজ থাকে না। কেন থাকে না? না, আমাদের মধ্যে একটা ছাঁকুনি যন্ত্র রয়েছে, যাকে আমরা বৃক্ক বা কিডনি বলে জানি। সেই বৃক্ক বা কিডনি কি করে, আমাদের রক্তের মধ্যে যত দূষিত পদার্থ বা টক্সিক বস্তু হচ্ছে সেগুলোকে ভালো করে পরিস্রাবণ বা ছাঁকুনি করে সেগুলোকে অ্যাকচুয়ালি ইউরিন দিয়ে পাস আউট করায় এবং রক্তকে পরিশুদ্ধকরণ করে থাকে। তো স্বাভাবিক অবস্থায় রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে, সেই গ্লুকোজ যখন কিডনির মধ্য দিয়ে পরিস্রাবণের সময় অংশন করবে, তা কিন্তু গ্লুকোজ আবার পরিস্রাবণের পর আবার রক্তে পুনরায় ফিরে আসে। এইগুলো হচ্ছে কাজ। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ বাড়তে 180 বা 200 মিলিগ্রামের থেকে বেশি হয়ে যায়, তখন আর কিন্তু আমাদের এই কিডনি বা বৃক্ক গ্লুকোজকে ভালো করে ছেঁকে আর রক্তে প্রবেশ করাতে পারে না। কারণ অতিরিক্ত গ্লুকোজ হওয়ার পরে অতিরিক্ত চাপে ম্যাক্সিমাম গ্লুকোজটা তখন মূত্রের মধ্য দিয়ে বা শরীর থেকে নির্গত হতে থাকে, এবং তখন আমরা বলবো যে ওই ব্যক্তিটি বেসিক্যালি ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে ভুগছে। তাহলে যখন গ্লুকোজটা মূত্রের মধ্যে উপস্থিত হবে বা মূত্র থেকে নির্গত হবে, তখন আমরা তাকে বলবো ডায়াবেটিস মেলিটাস। কারণ তার আগে বাড়ছে তো মোটামুটি ইনসুলিন কন্ট্রোল করে রাখছে, কিন্তু দেখা গেছে তার যদি ইনসুলিন আস্তে আস্তে ক্ষরণ খুব কমতে এমন পরিস্থিতি হচ্ছে যে আস্তে আস্তে রক্ত শর্করা করে বাড়তে 180 বা 200 মিলিগ্রাম পার 100 ml রক্ত হয়ে যাচ্ছে। সেই অবস্থা বৃক্ক আর পরিষ্কার করে রক্তকে পরিস্রাবণ বা ছেঁকে নিতে পারছে না, ফলে অতিরিক্ত গ্লুকোজ কিডনি দিয়ে বা পাস করে এবং মূত্রের মধ্যে উপস্থিত হয়, মূত্র থেকে নির্গত হয়। এই অবস্থাটাকে বলছি। ফলে তার মূত্র তীব্র দুর্গন্ধযুক্ত হতে থাকে, আর প্রস্রাব করলে পিঁপড়ে এই ধরনের যারা বেসিক্যালি গ্লুকোজ বা মিষ্টি জাতীয় খাদ্যকে পছন্দ করে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর দেখা গেছে যেহেতু অনবরত মূত্র দিয়ে গ্লুকোজ নির্গত হতে থাকে ডায়াবেটিস পেশেন্টের, দেখা গেছে তার যে কোনো জায়গায় যদি কোনো কারণে ছুঁড়ে যায় বা কেটে যায়, তাহলে সহজে তার ঘাটা শুকোচ্ছে না বা শুকোতে দেখা যায় না। এগুলো বেশ কিছু লক্ষণ। তার ঘন জল তৃষ্ণা পায়। ফলে তাহলে কোনো কারণে যদি কোনো ব্যক্তি এই ডায়াবেটিস মেলিটাসে একবার ভুগতে থাকে, তাহলে কিন্তু তার জীবনে অনেক ধরনের তার যে সুখ স্বাচ্ছন্দ্য, তার যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো নষ্ট হয়ে যায়। কারণ সে সমস্ত জায়গাতে গেলেই যদি যাওয়া আসা করে এবং কোনো কিছু খাওয়ার মুখে তুললে তার এই ফিলিংসটা তৈরি, যদি আবার রক্ত শর্করা বেড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। ফলে আমরা বুঝতে পেরেছি যে ডায়াবেটিস মেলিটাস ডিজিজটা ইজ ভেরি ভাইটাল, ভীষণ মারাত্মক। এইবার আমাদের প্রশ্ন হবে যে ইনসুলিন তো অগ্ন্যাশয়ের বিটা সেল থেকে ক্ষরণ হয় যখন রক্ত শর্করা পরিমাণ বাড়তে থাকে, তাহলে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের কেন ক্ষরণ হয় না, সেটা আমাকে এবার আলোচ্য বিষয়। তো সেটা কি না, আমরা যদি ইনসুলিন ক্ষরণ যে বিটা সেল থেকে হয়, যারা পেশেন্ট তাদের কেন ক্ষরণ হয় না, সেগুলো একটু ভাবতে চেষ্টা করি বা বুঝতে চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে দুটো কারণ রয়েছে। কি দুটো কারণ রয়েছে? যে বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায়, আর বয়স্ক, বিশেষ করে মধ্যবয়স্ক যাদের বয়স 34, 35 বা 40 বছর হয়েছে, তাদের ক্ষেত্রে আরেক ধরনের দেখা যায়। যে সমস্ত বাচ্চারা কিছু ছেলেমেয়েরা জন্মায়, দেখা গেছে তারা জন্ম থেকে কিন্তু ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বা রক্ত শর্করা নিয়ে জন্মাচ্ছে। এর কারণ কি না, তাদের জন্ম থেকেই এই যে অগ্ন্যাশয়ের মধ্যে যে আইলেটস অফ ল্যাঙ্গার গ্রন্থি যে বিটা সেল বললাম, সেই বিটা সেলটা ধ্বংস হয়ে যায়। তাহলে যদি বিটা সেল জন্ম থেকেই ধ্বংস হয়ে যায়, তাহলে আর দেয়ার ইজ নো চান্স ফর ইনসুলিন সিক্রেশন।
তাহলে ইনসুলিন সিক্রেশন বা ইনসুলিন ক্ষরণ হবে না, কিন্তু তাকে তো বাঁচতে গেলে গ্লুকোজ নিতেই হবে, কারণ গ্লুকোজ ছাড়া কিন্তু আমাদের ব্রেন সেল এক মুহূর্ত বাঁচতে পারবে না। তো ফলে আমাদের সমস্ত শারীরবৃত্ত ক্রিয়াকলাপ চালানোর জন্য এনার্জি দরকার, সেই এনার্জি তো নেওয়ার জন্য আমাদের খাবার খেতেই হবে। এর ফলে আস্তে আস্তে ব্লাড সুগার বাড়বে, কারণ বারবার বলা হয়েছে যে ইনসুলিন হচ্ছে রক্ত থেকে শর্করাকে আস্তে আস্তে টুকটুক করে তুলে তুলে সেলের মধ্যে বা কলাকোষে প্রবেশ করাবে, কারণ ইনসুলিন তার গেট কিপার হিসেবে কাজ করে, গ্লুকোজের গেট কিপার হিসাবে বা গ্লুকোজের দরজা ওপেন করে, তবেই গ্লুকোজটা কলাকোষে প্রবিষ্ট হতে হবে। ফলে ইনসুলিন যদি না থাকে তাহলে রক্তে সবসময় গ্লুকোজটাই পড়েই থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন কিডনি আর ওকে ফিল্টার করতে না পারার কারণে ইউরিন দিয়ে পাস করবে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে যে বাচ্চারা ডায়াবেটিস মেলিটাসে ভুগছে তাদের ক্ষেত্রে কারণ কি বললাম, বিটা সেল যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হয় অগ্নাশয়ের মধ্যে অবস্থিত বিটা সেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর ফলে কি হবে, ওই বাচ্চাকে তো বাঁচানো মুশকিল, কিন্তু বাঁচানো যাবে। তাহলে একটা রেগুলার ইন্টারভেল বা সময় অন্তর অন্তর তাকে ইনসুলিন ইঞ্জেকশন নিতে হবে। ফলে তার মানে বুঝতে পেরেছি ওই বাচ্চাটা টোটাল বাঁচা মরা ডিপেন্ড করছে ইনসুলিনের উপর। সো ওই বাচ্চাগুলোকে বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ যে ডায়াবেটিস মেলিটাস বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং তারা যেহেতু টোটালটা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, তাদের টোটাল লাইফ ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, কারণ তার সেক্ষেত্রে তো বিটা সেল ধ্বংস হয়েছে পুরো, ইনসুলিন কোনো রকম ক্ষরণের কোনো সুযোগ নেই। ফলে তাকে বাঁচাতে গেলে ইনসুলিন মাস্ট অল টাইম তাকে পুশ করতে হবে। সো বাচ্চাদের ক্ষেত্রে যে ডায়াবেটিস মেলিটাস দেখা যায় সেই প্রকারভেদটাকে বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, বা সম্পূর্ণভাবে ইনসুলিনের উপর নির্ভরশীল এক ধরনের ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বা রক্ত শর্করাজনিত রোগ। তাহলে বোঝা গেল সেই বাচ্চারা কীরকম তাদের জীবন রিস্কি, টোটালটা ইনসুলিন উপর ডিপেন্ডেন্ট। এটাকে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস বা, এবং যেহেতু বাচ্চাটাকে জুনিয়র বলা হয় সেই জুনিয়র থেকে এসেছে জুভেনাইল টাইপ অফ ডায়াবেটিস মেলিটাস। সো সো ফিল অ্যাবাউট দ্যাট হাউ দিস ডিজিজ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। তাহলে যে বাচ্চাগুলো টাইপ 1 বা ডায়াবেটিস ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসে ভুগছে সে তো ইনসুলিন ছাড়া বাঁচতেই পারবে না। এটা গেলো একরকম। ফলে এই ক্ষেত্রে মারাত্মক, সব থেকে ডেঞ্জারাস, কারণ তার জীবন টোটালি নির্ভর করছে ইনসুলিনের উপর, কারণ তার টোটালি বিটা সেল ধ্বংস হয়েছে, ইনসুলিন কোনো ক্ষরণই হচ্ছে না। ফলে তুমি যা খাবার খাচ্ছ সব আলটিমেটলি সেই গ্লুকোজ হিসাবে ট্রান্সফার হচ্ছে, সেটা রক্তে বেড়ে যাচ্ছে। এবার আরেক ধরনের যে ডায়াবেটিস মেলিটাস রয়েছে তাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস বলছি, যেটা মধ্যবয়স্ক বেসিক্যালি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায়। তো সেটা কি কারণে হয়? ডিউ টু চেঞ্জেস অফ লাইফস্টাইল। দিস ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, ভেরি ডেঞ্জারাস। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন যে ডিজিজগুলো দেখা যাচ্ছে যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, আর এই ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি বা স্থূলকায়ত্ব বা মেদবহুল ব্যক্তি, এই যে ডিজিজগুলো ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ডিউ টু চেঞ্জেস অফ লাইফস্টাইল। আমাদের এখন এমন লাইফস্টাইল চেঞ্জ হয়েছে যেটাকে জীবনশৈলী বলি, এতটাই পরিবর্তন হয়েছে যার কারণে কিন্তু এই 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 ধরনের ডিজিজগুলো পরপর বাড়ছে। ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি, ক্যান্সার, হার্ট ডিজিজ এগুলো কিন্তু বাড়ছে। লাইফস্টাইল চেঞ্জেস মানেটা কি? মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে সমাজে এত আমাদের ইকোনমিক থেকে শুরু করে এত বেশি সোশ্যাল ইম্প্যাক্ট পড়ছে, যার কারণে আমাদের জীবন অ্যাকচুয়ালি কাটানো খুব মুশকিল হয়ে পড়ছে, ফ্যামিলিকে মেনটেন করা থেকে শুরু করে। এর ফলে আমরা প্রচুর পরিমাণে মেন্টালি হ্যাম্পার হচ্ছি, মানসিক ব্যাধিগ্রস্ত হয়েছি। তার সাথে সাথে আমরা যে আগেকার সময় আমরা যে খেলাধুলা করতাম, এখন তো বাচ্চা থেকে শুরু করে আমরা খেলাধুলার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ ফ্যামিলি মেনটেন করা এগুলোর ব্যাপারে অ্যালার্ট থাকার কারণে প্রচুর পরিমাণে আমাদের মানসিক ব্যাধিগ্রস্ত হতে হচ্ছে। এটা যেমন এক নম্বর। এর ফলে আমরা এক্সারসাইজ করার সেরকম সুযোগ পাচ্ছি না। আবার বিশেষ করে যারা সার্ভিস হোল্ডার, তারা স্টুডেন্ট লাইফে যখন ছিল কন্টিনিউয়াসলি একটা পরিশ্রমের মধ্য দিয়ে জীবনযাপন করতো। যখনই সার্ভিস অ্যাচিভ করে নেওয়া হয় ফলে লাইফস্টাইল এমন চেঞ্জ হয়ে যায়, সবসময় ফুড টেকিং হচ্ছে বাট ল্যাক অফ এক্সারসাইজ,
বাট কিন্তু তার মানে বলতে চাইছি যে এক্সারসাইজ কম হচ্ছে, বেশি পরিমাণে ফুড টেকিং হচ্ছে, কিন্তু তাকে ইউটিলাইজ করার জন্য তো পরিশ্রম দরকার, সেই সমস্ত হচ্ছে না। প্লাস আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের থেকে সার্ভিস হোল্ডারদের মেন্টাল এক্সারসাইজটা বেশি হয়। তারপরে কি হচ্ছে, এদিকে হচ্ছে এবার বিভিন্ন ধরনের ডিজিজ কন্টিনিউয়াসলি হচ্ছে, যেহেতু আমরা এক্সারসাইজ করতে পারছি না, মেন্টালি হ্যাম্পার হচ্ছি। অ্যাজ ওয়েল এজ দেখা গেছে যে আনহেলদি ফুড টেকিং, মানে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিন ধরনের যে মিক্সিং ফুড টেক আপ করতে সে ধরনের সেরকম পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ফ্যাট জাতীয় খাবারগুলো আমরা বেশি টেক আপ করছি, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি টেক আপ করছি। এর কারণে কি হচ্ছে, দেখা গেছে যারা ওবেসিটিতে ভুগে তাদের ক্ষেত্রে আগে ডায়াবেটিস মেলিটাস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এগুলো সব কেন হচ্ছে? ডিউ টু চেঞ্জেস অফ লাইফস্টাইল। এতটাই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, ফলে আমরা এক্সারসাইজ করতে পারছি না, কিন্তু তার পরিবর্তে ভোরাসিয়াস ফুড টেক আপ করছি, এবং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ থেকে মেন্টাল এক্সারসাইজ বেশি হচ্ছে। মানসিকভাবে আমরা ঠিকঠাক আমাদের ঘুমানোর সময় পাচ্ছি না। হ্যাঁ, বিভিন্ন ধরনের জর্জরিত অবস্থা থাকার কারণে এই ডিজিজগুলো বেসিক্যালি আসে, বিশেষ করে ডায়াবেটিস মেলিটাস তো এই কারণে আসে। ল্যাক অফ এক্সারসাইজ, বেশি আনহেলদি ফুড টেক আপ, তারপরে মেন্টাল প্রেশার হাই, এই ধরনের কারণে কিন্তু এটা হচ্ছে। এবার যারা ওবেসিটিতে ভুগছে তাদের কেন আসছে না, যারা ওবেসিটিতে ভুগে তাদের ক্ষেত্রে কি হয়, ফ্যাট প্রচুর পরিমাণে তাদের শরীরে জমতে থাকে, যেটা মেদবহুল বলছি। অতিরিক্ত পরিমাণে তাদের যদি শরীরে, বিশেষ করে উদর গহ্বরে যে সেলগুলো রয়েছে তাতে এত বেশি পরিমাণ ফ্যাট ডিপোজিশন হয়, তো তার কারণে সেই সেলগুলো গ্লুকোজের প্রতি আসক্তি কমে যায়, যার কারণে কি হচ্ছে, সেই সেলে গ্লুকোজ এন্ট্রি কম হচ্ছে, যেহেতু ফ্যাট সেলের মধ্যে ডিপোজিট হয়ে গেছে। প্লাস তারা ঠিকঠাক এক্সারসাইজ করতে পারছে না। এর ফলে কি দেখা গেছে না, আস্তে আস্তে যেহেতু সেলের মধ্যে গ্লুকোজের ডিমান্ড কমছে, এর ফলে দেখা যাচ্ছে ইনসুলিনের ক্ষরণ কমছে, এবং আনহেলদি ফুড স্টাইল, অতিরিক্ত টেনশান, এগুলোর কারণে কি হচ্ছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ কমতে থাকছে। বিশেষ করে কি হয়, একটা জিনিস জানতে হবে যে এই যে কোনো হরমোন, তার যে লক্ষ্য কোষ, তাই লক্ষ্য কোষে একটা নির্দিষ্ট গ্রাহকে বসে কাজ করে। তো ইনসুলিন তো বিটা সেল থেকে ক্ষরণ হচ্ছে অগ্নাশয়ে, সেই ইনসুলিন কি করে, এবার সেলের মধ্যে যে গ্লুকোজের দরজা ওপেন করবে, সেই দরজা ওপেন করার আগে ইনসুলিনকে ওই সেল বা ওই লক্ষ্য কোষে একটা নির্দিষ্ট গ্রাহকে বসতে হয়। তো যারা টাইপ 2 ডায়াবেটিস, যেটা মধ্যবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দেখছি, দেখা গেছে ইনসুলিনের ওই গ্রাহকের প্রতি তার যে সেন্সিটিভিটি, সেটা লস হয়ে যায় আস্তে আস্তে, সেন্সিটিভিটি। সো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ইজ বেসিক্যালি অকার ডিউ টু ল্যাক অফ সেন্সিটিভিটি অফ দ্য ইনসুলিন টু ইটস পার্টিকুলার রিসেপ্টার। তাহলে কি হবে, দেখা গেলো ইনসুলিন প্রথম অবস্থায় ক্ষরণ হয়েছিল, কিন্তু তার গ্রাহকের প্রতি তার সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বা আকর্ষণ কমে যাওয়ার কারণে সে ঠিকঠাক গ্রাহকে বসতে পারছে না, ফলে ইনসুলিন আর দরজা খুলতে পারছে না গ্লুকোজের, ফলে গ্লুকোজ আর সেলের মধ্যে ঢুকতে পারছে, আস্তে আস্তে গ্লুকোজ বাড়তে থাকছে। তো তাহলে এটা কেন হয়? ডিউ টু চেঞ্জেস অফ লাইফস্টাইল, ঠিকঠাক ল্যাক অফ এক্সারসাইজ, বা ঠিকঠাকভাবে আমরা এক্সারসাইজ বা নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম যদি করতে না পারি, অতিরিক্ত মানসিক চাপে যদি থাকে আমাদের, যদি না আমরা যেটুকু আমাদের ঘুমের দরকার সেটুকু ঠিকঠাক যদি না হয়, তাহলে দেখা যায়, যদি আমরা হাই ওবেসিটিতে ভুগতে থাকি, তাহলে দেখা যাচ্ছে ইনসুলিন একটা তার লক্ষ্য কোষে যে নির্দিষ্ট গ্রাহকে বসে, সেই গ্রাহকের প্রতি তার আকর্ষণ কমে যায়। এর কারণে কি হচ্ছে, ইনসুলিন নেই আর তার গ্রাহকে বসতে না পারার কারণে ইনসুলিন ক্ষরণ আস্তে আস্তে কমছে। তাহলে মধ্যবয়স্কে দেখা গেছে এই ধরনের লাইফস্টাইল চেঞ্জেসের ফলে আনহেলদি ফুড টেক আপ, মেন্টাল প্রেশার, ল্যাক অফ এক্সারসাইজ, ভোরাসিয়াস ফুড টেক আপ, অতিরিক্ত পরিমাণে যখন তখন নিয়মিত না গ্রহণ করে প্রচুর পরিমাণে ফ্যাট, যাতে এই ধরনের আনহেলদি ফুড টেক আপ, ভোরাসিয়াস বা প্রচুর পরিমাণে আমরা যদি গ্রহণ করতে থাকি, তাহলে এই ধরনের হয়। আবার দেখা আছে অতিরিক্ত, এখন যেহেতু লাইফ টোটালি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট, বেশ কিছু মেডিসিন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলেও কিন্তু এই ইনসুলিনের অগ্নাশয় থেকে ক্ষরণ কমে যায়। তো এইটা হচ্ছে তার মানে এই ব্যাপার যে মধ্যবয়স্ক আসলে এই ধরনের বেশ কিছু ক্রাইটেরিয়ার কারণে ইনসুলিন অগ্নাশয় থেকে ক্ষরণ কমতে থাকছে, তাহলে আস্তে আস্তে ব্লাড সুগার বাড়বে। তো এক্ষেত্রে
বাচ্চাদের থেকে অতটা ডেঞ্জারাস নয়, কারণ আমরা যদি এই নিয়মগুলো ফলো করি, যে লাইফস্টাইল যে চেঞ্জ হচ্ছে, সেই লাইফস্টাইল নিয়ে যদি একটু ভাবি, একটা নিয়মিত আমরা এক্সারসাইজ করি, আর ব্যালেন্স ডায়েট করি, মেন্টাল প্রেশারটাকে আমরা গডের প্রতি প্রেয়ার, এই ধরনের যে সবসময় নিজের মধ্যে কাজের মধ্যে লেগে থাকা, এইগুলো করলে তাহলে দেখা যাবে যে এই ইনসুলিন যে ক্ষরণ অগ্নাশয় থেকে হয় সেটা সবসময় ঠিক থাকবে, এবং তার গ্রাহকের প্রতি তার সংবেদনশীলতা ঠিক থাকবে। এর ফলে আমরা যা খাবার খাবো স্বাভাবিকভাবে সেই খাদ্যের মধ্যস্থ গ্লুকোজটা রক্ত থেকে কলাকোষে খুব সহজেই প্রবেশ করবে, ফলে আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা টাইপ 2 যেটা বললাম, যেটা বয়স্কদের ক্ষেত্রে বললাম, যেটা লাইফস্টাইল চেঞ্জেসের ফলে ইনসুলিনের প্রতি তার গ্রাহকের সংবেদনশীল কমে যাওয়ার কারণে যে ইনসুলিন লেভেল ক্ষরণ কমে যাচ্ছে, বা অগ্নাশয় গ্রন্থি থেকে যে ক্ষরণ কমে যাচ্ছে, সেটা কিন্তু বাচ্চাদের থেকে অতটা মারাত্মক নয়। কারণ আমরা এই নিয়মগুলো মেনে চললে, আর তার সাথে সাথে যদি আমরা মেডিকেশান বা ডক্টর ওরিয়েন্টেড যে আমরা মেডিসিন টেক আপ করি, আর সার্টেন ইন্টারভেন্টার অন্তর যদি ইনজেকশান নিই, তাহলে কিন্তু আমাদের খুব একটা রিস্ক থাকবে না। তো যেহেতু এটা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট নয়, কারণ ইনসুলিন ক্ষরণ হচ্ছে কিন্তু কম কম হচ্ছে, এর কারণে আমাদের বডি কিন্তু মোটামুটি কলাকোষের মধ্যে গ্লুকোজ কিছুটা এন্ট্রি করতে পারে। এবং তারপরে আমরা যদি এই লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, একটু নিজেকে অ্যালার্ট থাকতে পারি, প্লাস মেডিকেশান টেক আপ করতে পারি, তাহলে এটা কিন্তু নিষ্কৃতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে এটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ এই মধ্যবয়স্কে যে ডায়াবেটিস মেলিটা হয় সেটা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট নয়। সুতরাং যে আসতে সুতরাং দিস ইজ ভেরি ভাইটাল। আজকের যে টপিকটা, আশা করি যারা ডায়াবেটিক পেশেন্ট আর যারা নর্মাল বা স্বাভাবিক ব্যক্তি রয়েছে, তারা আজকের এই টপিকটা বা বিষয়বস্তু যদি তারা একটু শোনার চেষ্টা করে, আশা করি তাদের ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো, ডায়াবেটিস রোগটা কী কারণে হয়, তাদের রিমিডিয়াল মেজার কি রয়েছে, আশা করি বুঝতে পারবে। তো ফলে আমরা দেখলাম যে এই ডায়াবেটিস মেলিটাসটা দু ধরনের হয়, বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের হয়, টাইপ 1 বলছি, সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, যে ক্ষেত্রে বাচ্চারা পুরোপুরি ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে যায়, কারণ তার অগ্নাশয় বিটা সেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে ইনসুলিন ক্ষরণ হওয়ার কোনো সুযোগ নেই। এবার আর বয়স্কদের ক্ষেত্রে, মধ্যবয়স্ক আস্তে আস্তে যেহেতু লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, ইনসুলিন ক্ষরণ একটু পরিমাণ কমছে, যার কারণে আস্তে আস্তে ব্লাড সুগার বাড়ছে, সেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা ইনসুলিন উপর নির্ভরশীল অতটা নয়। এবার ফলে এটা খুব একটা বাচ্চাদের থেকে মারাত্মক নয়। তো এইভাবেই, তো যাই হোক, যারা ডায়াবেটিসে মেলিটাসে একবার যদি সাফার করে, তাহলে তার জীবনের কি মারাত্মক সিচুয়েশান হয় সেই বুঝে। তাই আপনারা যারা স্বাভাবিক আছেন তারা একটু এই ব্যাপারে অ্যালার্ট থাকবেন, আর যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের বললাম যে কারণগুলো হয় সেই কারণগুলো অ্যাভয়েড করতে হবে, প্লাস ডাক্তারের পরামর্শ অনুসারে নিয়মিত একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তো নমস্কার সবাইকে, আশা করি আপনারা উপকৃত হবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ, স্টে সেফ।